তেল ছাড়া কাঁচা আম দিয়ে এই রেসিপিগুলো বানিয়ে রাখুন, যেগুলো হবে সবথেকে সেরা। শুধু তাই না, বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পুরো বছর জুড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এমনই 4টি মজাদার আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো হয়তো আগে আপনারা কখনো খাননি। এই বছরে আম দিয়ে এই রেসিপিগুলো বানানোর পর আমার মনে হয় না আপনাদের আর এই বছরের জন্য আমের আচার বানাতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিগুলো দেখে আসি। তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন পুরো বছর জুড়ে। একদমই নতুন ধরনের এবং নতুন স্বাদের একটি আচারের রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। বিসমিল্লাহ। আচার তৈরি করার জন্য এখানে আমি 3টি বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ভালো করে মুছে নিয়েছি। আচার সংরক্ষণ করার জন্য এই স্টেপটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমের মধ্যে কোনো প্রকার পানি রাখা যাবে না, এমনকি আপনার হাতটাও শুকনো রাখতে হবে। একটি পিলারের সাহায্যে আমগুলোকে আমি পিল করে নিলাম। যেহেতু আমগুলো আগে ধুয়ে নিয়েছি, ছেলার পরে আর ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমগুলোকে আমি কেটে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে আমি সাইড থেকে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এরপরে আবারও উপর থেকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলোকে চিকন স্লাইস করে কেটে নেবেন, তাহলেই হবে। আর স্লাইসের পুরুত্বটা কেমন হবে সেটা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমগুলো আমি ঠিক এরকম পাতলা চিকন স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। এর থেকে একটু মোটা বা পাতলা হলে কোনো প্রবলেম নেই, তবে চেষ্টা করবেন সবগুলো আমের স্লাইস যেন একই মাপের বা একই পুরুত্বের হয়। সবগুলো আম কেটে নিয়েছি। আমি 3টি আম থেকে এখানে এতগুলো আমের কুচি পেয়েছি। এগুলো দিয়ে আজকে আচারটা আপনাদের তৈরি করে দেখাবো। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চিনি। এখানে আমি মোটে 1 কেজির মতো আম নিয়েছি। 1 কেজি আম কুচির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এর থেকে কম পরিমাণ চিনি এখানে ব্যবহার করা যাবে না। যদি চান তাহলে পরিমাপে আরও একটু বাড়িয়ে দিতে পারেন, তবে এর থেকে কম না। এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ। এবার লবণ চিনিটা আমের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যেন প্রত্যেকটা আমের টুকরো চিনি দিয়ে খুব ভালোভাবে কোটিং হয়ে যায়। এতে করে যেটা হবে, পরবর্তীতে আচার তৈরি করার সময় একটি আমের টুকরো আর গলে যাবে না। খুব ভালোভাবে চিনিটা আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে আমের টুকরোগুলোকে এই অবস্থায় রেস্টে রেখে দিব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি চুলাতে আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করতে। ফার্স্টে চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ। মরিচটা সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ধনিয়া, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ মেথি, হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, হাফ চা চামচ হলুদ সরিষা, আর দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা। চুলার হিটটাকে লোতে রেখে মশলাগুলোকে আমি হালকা করে রোস্ট করে নিচ্ছি। এই মশলাগুলো একদম ভেজে পুড়ে ফেলানো যাবে না, তাহলে কিন্তু আচারের টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে মশলাগুলোকে ভেজে নিতে হবে, মশলার সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়া পর্যন্ত। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে মশলাগুলোকে আধো ভাঙা করে নিব। এগুলোকে একেবারে গুঁড়ো করা যাবে না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর ফিরে আসলাম। এদিকে আমের টুকরোগুলো দেখুন, আগের তুলনায় আমের টুকরোগুলো কিন্তু একদমই সফট হয়ে এসেছে। আর যে চিনিটা এখানে ব্যবহার করেছিলাম সেটা গলে কিন্তু পুরাটাই শিরাতে পরিণত হয়েছে। এইবারে এই আমের টুকরোগুলো আমি চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। চুলাটিকে জ্বালিয়ে দিয়ে আমের টুকরোগুলো নেড়ে চেড়ে জাল করে নিতে থাকবো। যেহেতু কাঁচা আমের আচার আর লুকসটা একটু আমি হালকা সবুজ কালারে করতে চাচ্ছি, যার কারণে এখানে আমি 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার অ্যাড করছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তবে আমার কাছে কাঁচা আমের আচার এই কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগে, এজন্য ব্যবহার করছি। এভাবে নেড়েচেড়ে জাল করে নিতে থাকবো। ভয় পাবার কিচ্ছু নেই, এই আমের টুকরোগুলো কিন্তু একটিও গলে যাবে না। আপনি আপনার ইচ্ছে মতো নাড়াচাড়া করে নিতে পারেন। জাল করতে করতেই দেখতে পারবেন আচারের কালার কিন্তু ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হতে শুরু করবে। প্রায় 8 থেকে 10 মিনিট জাল করার পরে দেখুন আচারের শিরাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই টেনে এসেছে এবং আচারের কালারটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়ে গেছে।
এদিকে আমের টুকরোগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট অপেক্ষা করতে হবে শিরাটা টেনে আসা পর্যন্ত। জাল করতে করতে শিরাটা এখন প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে এবং আচারের টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আবারও নেড়েচেড়ে জাল করে নিচ্ছি ভিনেগারের অতিরিক্ত শিরাটা টেনে আসা পর্যন্ত। আচার যখন প্রায় হয়ে এসেছে, চুলা থেকে নামানো ঠিক আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ভাজা মশলা। ওই যে আগে থেকে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওখান থেকে জাস্ট 1 চামচ মশলা এখানে ব্যবহার করছি। এর থেকে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। বাকি মশলাগুলো আপনারা যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন। ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিলাম। আর আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন ঠিক কোন পর্যায়ে আচারটা চুলা থেকে নামিয়ে নেবেন। সামান্য একটু শিরা হাতের 2 আঙুলের মধ্যে নিয়ে এভাবে করলে যদি দেখেন লম্বা তারের মতো সৃষ্টি হচ্ছে, তখন বুঝতে হবে আচার চুলা থেকে নামানোর সময় হয়ে গিয়েছে। সো আমি এখন আচারটি চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি, দেন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আচারটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশ আঠালো হবে, এজন্য খুব দ্রুত আচারটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আচারটা ঠান্ডা হওয়ার পরে দেখুন আগের তুলনায় অনেকটাই কিন্তু ঘন এবং আঠালো হয়েছে। আর আচারের লুকসটা দেখুন, এত বেশি ইয়াম্মি লাগছে, দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। আর প্রত্যেকটা আমের টুকরোই কিন্তু আস্ত রয়েছে, একটা আমের টুকরোও গলে যায়নি। আমি যে সকল টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি, ওগুলো ফলো করে এভাবে আচারটা তৈরি করবেন, আপনাদেরও একটি আমের টুকরোও গলে যাবে না। অনেকেরই আচার তৈরির ক্ষেত্রে অনেক ধরনের অভিযোগ থাকে, বিশেষ করে এই জাতীয় আচারগুলো তৈরিতে, যে আচারগুলো গলে যায় কেন। আমের এবং চিনির মেজারমেন্ট, এছাড়াও রেস্টে রাখার প্রসেস, এগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আপনাদের আমের টুকরো গলে যাবে না। ঠিক আমাদের মতোই আপনারাও তৈরি করে নিতে পারবেন। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই মাত্র 30 মিনিটে টক ঝাল মিষ্টি আমশর্ত। ব্যাপারটা একটু অবিশ্বাস্য হলেও হ্যাঁ, এটাই সত্যি। আজকে এই গোপন রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। বিসমিল্লাহ। আমসত্ত্ব বানানোর জন্য ফার্স্টে আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। ফার্স্টে আমের খোসাগুলোকে একটি পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। এইবারে আমগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার মতো যদি মাত্র 30 মিনিটে আপনারাও আমসত্ত্ব তৈরি করে নিতে চান, তবে হুবহু আমার রেসিপিটা ফলো করতে হবে। আমি যে মেজারমেন্টগুলো দিচ্ছি, এই মেজারমেন্টগুলো আপনাদের প্রপারলি ফলো করতে হবে। আমি আজকে 1 কেজি আমের আমসত্ত্ব আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা যদি আমের পরিমাণ বাড়িয়ে নেন, ওই ক্ষেত্রে চিনির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে, মানে সব কিছু ব্যালেন্স রাখতে হবে। আবারও বলছি, মেজারমেন্টগুলো একদম হুবহু ফলো করবেন। আমগুলোকে ঠিক এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর থেকে ছোট বা বড় হলে তাতে কোনো প্রবলেম নেই। চলে যাচ্ছি চুলাতে। কেটে নিয়ে আমগুলো একটি প্যানে নিয়ে নিচ্ছি। 1 কেজি আমের জন্য এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি 2.5 কাপ। তবে এখানে 2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করা যেতে পারে, কিন্তু 2 কাপের কম ব্যবহার করা যাবে না। আজকের এই আচারটা সম্পূর্ণ পানি ছাড়া তৈরি হবে, এজন্য ফার্স্টে আমের টুকরোর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে কোনো প্রকার পানি যাবে না। চিনি দেওয়ার পরে নেড়ে চেড়ে আমগুলোকে আমি সেদ্ধ করে নিব। যেহেতু এখানে পানি ব্যবহার করা হয়নি, শুধুমাত্র চিনি ব্যবহার করা হয়েছে, কিছুক্ষণ জাল করতে করতেই কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিবে। ঠিক এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো সেদ্ধ করে নিতে হবে। চিনির মধ্যে আমগুলো কিন্তু গলে যাবে না, তবে যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ জাল করে নিতে হবে। চেক করে দেখবেন আমগুলো সেদ্ধ হয়েছে কি না। যখন দেখবেন আমগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে একটি পটেটো ম্যাশার দিয়ে আমের টুকরোগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমি আবারও বলছি, চিনির মধ্যে কিন্তু আম গলে যাবে না। অবশ্যই আপনাকে এইভাবে কোনো কিছু দিয়ে আমগুলোকে গলিয়ে ফেলতে হবে। আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে আমগুলোকে এভাবে গলিয়ে নেবেন। এই পর্যায়ে আমগুলো পুরোপুরিভাবে গলে গেছে এবং এগুলো কতটা ট্রান্সপারেন্ট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এই মিশ্রণের মধ্যে আমের যে আঁশ বা ছোট ছোট গোটা টুকরো রয়েছে, এগুলোকে আলাদা করার জন্য আমের এই মিশ্রণটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। আমি একটি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি এবং সরাসরি যে পাত্রে জাল করব ওই পাত্রে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এই যে অতিরিক্ত যে আঁশ বা ছোট টুকরোগুলো অবশিষ্ট বের হয়েছে, এগুলো কিন্তু আমসত্ত্বে ব্যবহার করা যাবে না। এগুলোকে আমি ফেলে দিব, অথবা আচার হিসেবে এগুলো খাওয়া যেতে পারে। খেতে কিন্তু ভীষণ মজা। এবারে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নেওয়ার পর কালারটা কিছুটা এরকম চেঞ্জ হয়ে আসবে। এই পর্যায়ে চুলাটিকে অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, 1/4 টিস্পুন বিট লবণ এবং দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার। এটা টোটালি অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব এবং কালারটা আমি একটু কাঁচা কাঁচা রাখতে চেয়েছি, যার কারণে এখানে ফুড কালারটা ব্যবহার করা। তবে আপনারা টোটালি স্কিপ করতে পারেন। নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। যেহেতু এই আমসত্ত্ব ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি, সো মিশ্রণের মধ্যে কিন্তু কোনো পানি নেই। সো এখানে পানি টেনে আসা পর্যন্ত জাল করে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, জাস্ট মিশ্রণটা কিছুটা ঘন করে জাল করে নিলে এনাফ। এতে করে আমসত্ত্বটা খুবই দ্রুত টেনে আসবে বা শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই আগের থেকে ঘন হয়ে এসেছে এবং এর কালারটা কিন্তু ঠিক এরকম ট্রান্সপারেন্ট হবে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি স্টিলের ট্রেতে সামান্য সরিষার তেল মেখে নিয়ে আমি আমসত্ত্বের মিশ্রণটা সঙ্গে সঙ্গেই ঢেলে দিচ্ছি। বেশিক্ষণ আবার অপেক্ষা করা যাবে না, কারণ এই মিশ্রণটা কিন্তু দ্রুত জমাট বেঁধে যাবে, তাই যত দ্রুত সম্ভব এই কাজটি করে নিতে হবে। মিশ্রণটি ট্রেতে দেওয়ার পরে খুব ভালোভাবে চারপাশে স্প্রেড করে নিয়েছি। এবার এইভাবেই এই ট্রেটিকে আমি ঠান্ডা হতে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো, মানে ঠান্ডা হতে যতক্ষণ সময় লাগে আর কি। ফ্যানের বাতাসের নিচে রেখে দিলে আমসত্ত্বটা আরও দ্রুত ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে। তবে মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগে। ফিরে আসছি আমি 30 মিনিট পর। 30 মিনিট পরে দেখুন আমসত্ত্বটা সেট হয়ে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, মাশাআল্লাহ। আর আমসত্ত্বটা ট্রে থেকে কিন্তু অনেকটাই ছেড়ে এসেছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কত ইজিলি আমি উঠিয়ে নিতে পারছি। একইভাবে আমি আরও একটি ট্রেতে আমসত্ত্ব দিয়েছিলাম, আর এই মিশ্রণটার মধ্যে আমি সামান্য কিছু চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম, যার কারণে এই আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি খেতে হবে। এবার আমসত্ত্বগুলো আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ বা ইচ্ছে মতো কেটে নিতে পারেন, যে যেমন শেপে রাখতে চান। যেহেতু এই আমসত্ত্বগুলো অনেক বেশি মোটা হবে, সো এগুলোকে রাউন্ড শেপ বা রোলের মতো শেপ দেওয়া যাবে না, এগুলোকে আমি ঠিক ম্যাঙ্গো বারের শেপে কেটে নিব। মাশাআল্লাহ, কত বেশি পারফেক্ট হয়েছে আমসত্ত্বটা দেখুন। আমি হাতে নিয়ে এত বেশি নাড়াচাড়া করছি, তারপরেও কিন্তু ভেঙে যাচ্ছে না। আর এই আমসত্ত্বর কালারটা এত বেশি সুন্দর হয়েছে, দেখা মাত্র যে কারো জিভে পানি চলে আসবে। এই আমসত্ত্বের পুরুত্বটা একটু মোটা হওয়ার কারণে খেতেও কিন্তু ভীষণই মজা লাগে। অন্য ট্রেতে যে আমসত্ত্বটা আমি শুকাতে দিয়েছিলাম ওইটাও এবার কেটে নিচ্ছি। এটাও দেখুন কত বেশি ট্রান্সপারেন্ট এবং গ্লসি হয়েছে। আমসত্ত্বটিকে আমি রোল করে নিচ্ছি, তারপরেও দেখুন এটা কিন্তু ভেঙে যাচ্ছে না। মাত্র 30 মিনিটে এত পারফেক্ট আমসত্ত্ব তৈরি করা, যে এটা আসলেই অবিশ্বাস্য। আমার এই রেসিপিটি ফলো করে এভাবে আমসত্ত্ব না বানানো পর্যন্ত আসলে আপনারা বিশ্বাস করবেন না। আমি আবারও বলছি, নর্মাল আমসত্ত্ব তৈরির থেকে কিন্তু এই রেসিপিটি একদমই ডিফারেন্ট। পানি ছাড়া তৈরি করা হয়েছে, যার কারণে এত অল্প সময়ের মধ্যে এই আমসত্ত্বটা জমানো পসিবল। আমসত্ত্বটা যদি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে চান, তাহলে অবশ্যই এর মধ্যে কিছুটা ভিনেগার অ্যাড করে দিবেন, তাহলে এটা 1 বছর পর্যন্ত এরকমই ভালো থাকবে। তবে আমার বাসায় কিন্তু এটা 2 দিনের বেশি টিকবে না, কারণ আমসত্ত্ব আমার এত বেশি পছন্দ, বানানো মাত্র শেষ হয়ে যায়। কাঁচা আমের আচার বানাতে হলে তেল ছাড়া এই আচারটা বানান, যে আচারটা একবার খাওয়ার পরে আপনার আর অন্য কোনো আচার খেতে ইচ্ছে করবে না। কোনো প্রকার তেলের ব্যবহার ছাড়া এবং খুবই অল্প মশলায় এই আচারটা তৈরি করে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বছর জুড়ে। বিসমিল্লাহ। কাঁচা আমের আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমগুলোকে আমি কেটে নিব। সবগুলো আমকে আমি ঠিক এরকম করে গোল স্লাইস বা চাকচাক করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব বেশি মোটাও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি, মোটামুটি একটু পাতলা করে কেটে নিয়েছি, তবে অনেক বেশি পাতলা করা যাবে না। এবারে আমের মধ্যে যে বীজটা রয়েছে ওইটাকে আলাদা করে নিচ্ছি। আর হ্যাঁ, এই আচারটা বানানোর জন্য চেষ্টা করবেন অবশ্যই পরিপক্ক আম নিতে, মানে যে আমের আটিটা শক্ত হয়েছে ঠিক এরকমটা বেছে বেছে ঠিক এরকম আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা পারফেক্ট হবে। আমের বীজগুলোকে ফেলে আমগুলোকে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আমের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। যেহেতু এখানে আমি 1 কেজি আম নিয়েছি, 1 কেজি আমের জন্য আমি 2 কাপ চিনি ব্যবহার করলাম। তবে আপনারা সামান্য একটু কম বেশি করে দিতে পারেন, তবে অনেক বেশি কম দেওয়া যাবে না।
কারণ চিনির কারণেই মূলত এই আচারটা যেমনটা দেখতে পেয়েছেন আস্তে আস্তে থাকবে, একদমই গলে যাবে না। চিনি যেন সবগুলো আমের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যায়, এইভাবে মিশিয়ে নিতে হবে। যদি কোনো আমের স্লাইসে চিনি খুব ভালোভাবে কোট না হয়, ফাঁকা থেকে যায়, তাহলে দেখবেন আচার তৈরি করার সময় আমের টুকরোগুলো গলে যেতে শুরু করেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রেস্টে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। সেই ফাঁকে আমি আচারের জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4টি শুকনো মরিচ, 1 চামচ আস্ত জিরা, 1 চামচ মেথি, 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া, কালো এবং হলুদ সরিষা মিলিয়ে নিয়েছি 1 চামচ, এবং সবশেষে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা। এবারে সকল মশলাগুলোকে চুলার হিট একদম লোতে রেখে কিছুক্ষণ একটু টেলে নিচ্ছি। মশলাগুলোকে অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, জাস্ট মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ডারে জাস্ট আধা ভাঙা করে নিব। এগুলোকে একদম মিহি গুঁড়া করা যাবে না। এবার ফিরে এসেছি প্রায় 1.5 ঘন্টা পর। এরই মধ্যে আমি মাঝে মাঝে আমের টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম, এবং দেখুন আমি এখানে যে পরিমাণে চিনি দিয়েছিলাম চিনিগুলো কিন্তু গলে শিরাতে পরিণত হয়েছে। কিছু চিনি আস্ত রয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এবারে আমের টুকরোগুলো চিনি শিরা সহ আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। চুলাটিকে জ্বালিয়ে দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে এগুলোকে আমি জাল করতে থাকবো আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এর মধ্যে যে চিনির টুকরোগুলো আস্ত রয়ে গেছে ওগুলো গলে কিন্তু শিরাটা আরও কিছুটা পাতলা হয়ে আসবে। এখানে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এই শিরাতে আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ জাল করে নিতে নিতেই দেখুন আমের টুকরোগুলো স্বচ্ছ হতে শুরু করেছে, মানে এগুলো সেদ্ধ হতে শুরু করেছে। এ পর্যায়ে আমের স্লাইস বা টুকরোগুলো কিন্তু অনেক বেশি নরম থাকে। একটু সাবধানে নাড়াচাড়া করবেন যেন এগুলো ভেঙে বা গলে না যায়। জাল করতে করতে শিরাটা যত ঘন হতে শুরু করবে এই আমের স্লাইসগুলোও কিন্তু তত শক্ত হতে শুরু করবে। জাল করতে করতে দেখতেই পাচ্ছেন আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে একদম স্বচ্ছ হয়ে গেছে এবং এগুলো কিন্তু শক্ত হতে শুরু করেছে। ঠিক এ পর্যায়ে আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে পুরোপুরিভাবে এই স্টেপটা স্কিপ করতে পারেন। আমি যেহেতু ভিডিও করছি কাঁচা আমের একটি ভাইব আনার জন্য জাস্ট এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। আর আচারটা যেহেতু আমি একটু ডিফারেন্টভাবে তৈরি করার চেষ্টা করেছি যার কারণে এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। এতে করে আচারের আকর্ষণটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা, তবে সম্পূর্ণটা আমি এখানে দিইনি, প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। নেড়েচেড়ে সব কিছু একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচারটা তৈরি করা কিন্তু প্রায় শেষের পথে। আচারের মধ্যে যে পরিমাণে শিরা দেখা যাচ্ছে এটা এই পর্যায়ে অনেকটা পাতলা মনে হলেও আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসবে। তাই এখন আর জাল করে শিরাটা বেশি ঘন করছি না, কারণ বেশি ঘন করলে এটা একদম চিটচিটে হয়ে যাবে বা ক্রিস্টালাইজডও হয়ে যেতে পারে। তাই এই পর্যায়ে আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং পুরোপুরিভাবে ঠান্ডা করে আচারটা সার্ভ করে নিয়েছি। আচারটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে আসার পর এর টেক্সচারটা কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে। দেখতে যেমন গ্লাসি হয়েছে, খেতে হয়েছে তেমনি জুসি। মুখে দিয়ে খাওয়ার পরে আমার মনে হচ্ছিল এটা এত মজা কেন। এটা হয়তো আমার মুখের কথায় আপনাদের বিলিভ নাও হতে পারে, সো তার জন্য অবশ্যই আপনাকে বাসায় ট্রাই করে খেয়ে দেখতে হবে। ঠিক এইভাবে আচারটিকে আপনারা এয়ারটাইট জারে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পুরো বছর জুড়ে। তবে বাহিরের নর্মাল তাপমাত্রায় এটা কতটা ভালো থাকবে সেটা আসলে আমার জানা নেই। আমি নর্মাল ফ্রিজে সবসময় আচার সংরক্ষণ করি, এই আচারটাও নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবো পুরো বছর জুড়ে। তবে এত মজাদার আচার আমার বাসায় তো পুরো বছর থাকবেই না, এটা একদিনেই শেষ হয়ে যাবে। এবার আমের সিজন থাকতে থাকতে এই আচারটি যে আমি কতবার বানাবো আসলে আমি নিজেও জানি না। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, বেশ শক্তপোক্ত। জিভে পানি আসার জন্য কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আমসত্ত্বটি যথেষ্ট। বিসমিল্লাহ। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি ফ্রেশ কাঁচা আম নিয়েছি। ওজন হিসাব করলে এখানে প্রায় 1 কেজির থেকে সামান্য একটু বেশি আম রয়েছে। ফার্স্টে একটি পিলারের সাহায্যে আমের উপরের খোসাটাকে আমি পিল করে নিচ্ছি। সবগুলি আমের খোসা ছাড়ানোর পর সরাসরি আমগুলিকে পানির মধ্যে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি।
আমের মধ্যে যে এক্সট্রা কষটা রয়েছে ওইটা বের হয়ে যাওয়ার জন্য। এবারে আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মাঝে যে বীজ বা আটিটা রয়েছে ওইটা ফার্স্টে উঠিয়ে ফেলে দিচ্ছি, এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো স্লাইসে আমগুলোকে কেটে নিতে পারবেন, তবে স্লাইস বা টুকরোগুলো একটু ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমের পাল্পটা তৈরি করতে বা সিদ্ধ করতে দ্রুত হয় এবং সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে। আমের টুকরোগুলো চুলায় একটি প্যানে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ নর্মাল ঠান্ডা পানি। পানিটা এমনভাবে দিতে হবে আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে যেন গলে যেতে পারে, পানিটা যেন শুকিয়ে না যায়। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমের টুকরোগুলো প্রপারলি কুকড হয়ে গলে না যাচ্ছে। প্রায় 12 থেকে 15 মিনিট জাল করার পরে আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু হালকা করে এভাবে চেপে চেপে দিচ্ছি যেন আমের টুকরোগুলো গলে গিয়ে খুবই সুন্দর একটি পাল্পে পরিণত হয়। এবারে চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি একটু স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। আমের বীজের যে শক্ত অংশটা রয়েছে ওইটা আলাদা করে ফেলতে হবে। এছাড়াও যে আমগুলোতে অধিক পরিমাণে আঁশ থেকে থাকে ওই আঁশটাকে আলাদা করে ফেলানোর জন্য এই ছেঁকে নেওয়ার কাজটি করা হয়। দ্যাটস ওয়াই এখানে খুবই স্মুথ একটা আমের পাল্প পাওয়া যায় যেটা দিয়ে আমরা আমসত্ত্ব তৈরি করব। দেখতে পাচ্ছেন আমের বীজের যে শক্ত অংশটা রয়েছে ওইটা টোটালি আলাদা হয়ে গিয়েছে, আর এখানে খুবই স্মুথ আমের পাল্প পেয়েছি। এবার এই পাল্পটাকে আমি চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। যেহেতু আমি এখানে 1 কেজি থেকে সামান্য একটু বেশি পরিমাণে আম ব্যবহার করেছি, যার জন্য এখানে 1.5 কাপ চিনি লাগবে। 1.5 কাপ চিনিতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না, আমসত্ত্বটা টক ঝাল মিষ্টিই হবে। চিনিটা দেওয়ার পরে দেখতে পারবেন আমের এই পাল্পটা আগের তুলনায় আরও বেশি পাতলা হয়ে গিয়েছে, কারণ চিনি পানি ছাড়তে শুরু করেছে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে থাকবো। নাড়ানো অফ করা যাবে না, এছাড়া কিন্তু প্যানের তলায় লেগে যেতে পারে। সো কন্টিনিউয়াসলি এভাবেই নেড়ে চেড়ে যেতে হবে এবং চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। হাই হিটে জাল করলে এই আমের পাল্পটা কিন্তু ফুটতে থাকবে এবং আপনার গায়েও ছিটকাতে পারে। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, লুকসটা কাঁচা আমের আমসত্ত্বর মতো দেওয়ার জন্য আমি এখানে কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার অ্যাড করে দিলাম। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এভাবে অনবরত নেড়ে চেড়ে আরও কয়েক মিনিট জাল করতেই থাকবো। জাল করতে করতে মিশ্রণের মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে ওইটা টেনে যাবে এবং আমসত্ত্বের এই মিশ্রণের কালারটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে আসবে, কারণ চিনির শিরাটা ঘন হতে শুরু করেছে। আর মিশ্রণটা যখন ফুটছে ড্রপগুলো দেখুন অনেক মোটা মোটা হয়ে ফুটছে। সো বুঝতে হবে মিশ্রণটা জাল করা হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সরাসরি যে ট্রের মধ্যে আমি আমসত্ত্বটা সেট করব ওই ট্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তার আগে ট্রের মধ্যে আমি হালকা করে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে পরবর্তীতে আমসত্ত্ব শুকানোর পরে উঠাতে খুবই সুবিধা হবে। ট্রের মধ্যে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে আমি ভালোভাবে চারদিকে স্প্রেড করে নিয়েছি যেন চারদিক থেকে সমানভাবে ছড়িয়ে যায়। একইভাবে আমি অন্য একটি ট্রের মধ্যে আমসত্ত্বের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা আমসত্ত্বটা কেমন মোটা করতে চান নাকি পাতলা করতে চান ওইটা বুঝে আমসত্ত্বের মিশ্রণটা দিয়ে স্প্রেড করে নেবেন। দুইটি ট্রের মধ্যে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এবার আমি এই ট্রেগুলোকে রোদ্রে শুকিয়ে নিব প্রায় 2 দিনের জন্য। আর যাদের হাতের কাছে রোদের ব্যবস্থা নেই তারা চাইলে ফ্যানের নিচে অথবা গ্যাসের চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। চলে আসলাম প্রায় 2 দিন পর। আমার আমসত্ত্বগুলো খুবই সুন্দরভাবে শুকানো হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, দেখুন। ট্রের মধ্যে তেল ব্রাশ করার কারণে কিন্তু খুবই সহজেই আমসত্ত্বটা উঠিয়ে নেওয়া যাচ্ছে। আর কালারটা দেখুন এত বেশি ট্রান্সপারেন্ট এবং গ্লসি হয়েছে, দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। এবারে আমি আমসত্ত্বগুলো কেটে স্লাইস করে রোলের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে আমসত্ত্বগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমসত্ত্বগুলো কত বেশি লোভনীয় হয়েছে। সব কিছুর মেজারমেন্ট ঠিক রেখে হুবহু আমার রেসিপি ফলো করে যেসব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিয়েছি এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আমার মতো এমনই পারফেক্ট আমসত্ত্ব আপনারাও তৈরি করে নিতে পারবেন।
আপনারা সকলেই জানেন আমি খুবই সহজভাবে এবং অসংখ্য টিপস সহকারে রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।